নিয়েছেন নবনির্বাচিত সভাপতি সম্মানীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। ওনার সম্বন্ধে আপনাদের কাছে বিশেষ বলার প্রয়োজন নেই, কেন যেহেতু বহু বছর ধরে উনি ভারতীয় জনতা পার্টির প্রধান মুখপত্র এবং বিভিন্ন সময় টিভি চ্যানেলে বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করেছেন। তো আমি ওদিকে না গিয়ে জাস্ট আমরা আজকে ওনার সভাপতি দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রেস কনফারেন্স, সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির মিডিয়া ডিপার্টমেন্ট থেকে শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব, তারপর আমাদের সাংবাদিক সম্মেলন শুরু হবে। भारत माता की जय। भारत माता की जय। পড়ে দাও। চেয়ারটা তুলতে হবে। হ্যালো 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 এটাই তুলে দিচ্ছি। একই হচ্ছে তো, একই আরো নিচু হয়ে গেল। ওটা হবে না, তোর চেয়ারটা তোর। আপন মেঘা জল দেখি একটু ওয়েট করুন।
সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন। হাইকোর্টের বিচারপতি দেওয়ালে পোস্টার পড়ছে, তার নিজের বিচার কক্ষের মধ্যে তাকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে। একটা রাজনৈতিক দল প্রকাশ্যে মহামান্য আদালতের সমালোচনা করছেন, নাম করে বিচারপতিকে আক্রমণ করছেন। লেজিসলেচার, পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিধায়ক আছেন, তিনি বিরোধীদের বক্তব্যকে এক্সপাঞ্জ করে দিচ্ছেন। সারা ভারতবর্ষের কোথাও কোনো এই নিদর্শন নেই। অশোক লাহিড়ির মতো একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, আমাদের বিধানসভা তথা পশ্চিমবঙ্গের সৌভাগ্য, এ ধরনের মানুষকে বালুরঘাটের মানুষ নির্বাচিত করে পাঠিয়েছেন বিধানসভায়। তার মেধা নিয়ে, তার স্বচ্ছতা নিয়ে, তার সারা কর্মজীবন নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেনি। তার বক্তব্যকে পর্যন্ত এক্সপাঞ্জ করে দিলেন আজকে আমাদের রাজ্যের মহামান্য স্পিকার। অতীতেও তিনি বলেছেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে প্রায়র পারমিশনের প্রয়োজন আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি আচার্যকে বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নয়, দরজা বন্ধ থাকবে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ বলে কোনো সংগঠন আছে, কোনো সংস্থা আছে, এ রাজ্যের মানুষ সেটা ভুলে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো রাজ্যের মানুষ নয়, তৃণমূল কংগ্রেসের পরিবারেরই এই পুলিশের ওপরে, পুলিশ প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই। ক্ষমতার পট পরিবর্তনের পর যখন তথাকথিত একটা পালাবদল হয়েছিল, ওটা কোনো পরিবর্তন হয়নি। হেজিমনি, একদলীয় একচেটিয়া একাধিপত্য সিপিআইএম তৈরি করেছিল। আর তৃণমূল কংগ্রেস একটা বিধ্বংসী আধিপত্যবাদকে পশ্চিমবঙ্গের মানুষের বুকের উপরে চাপিয়ে দিয়েছে। সমস্ত স্বশাসনকে, অটোনমিকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। হাওড়ার তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের জন্য আবেদন করেছিলেন। অত্যন্ত বিপরীত অবস্থার মধ্যে থেকে দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বিরুদ্ধে কলেজ জীবন থেকে প্রতিমা দত্ত এবং তপন দত্ত তারা রাজনীতি করতেন, কংগ্রেসের রাজনীতি। কিন্তু দুর্ভাগ্যবশত খুন হলেন। অভিযুক্ত যারা ছিলেন তাদের নাম সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করে সেখানে বাদ দিয়ে দেওয়া হলো। সিবিআই তদন্ত চলছে। রাজ্যে বারবার বলা হচ্ছে যে সিআইডি যা কাজ করতে পারে সিবিআই তা কাজ করতে পারে না। বারবার বলছেন যে সিবিআই এর পারফরমেন্স কি, তারা কতগুলো ক্ষেত্রে কনভিকশন এনে দিতে পেরেছেন। আমাদের রাজ্যে যেভাবে পুলিশ সিবিআই এর সঙ্গে আচরণ করেছে পোস্টপোল ভায়োলেন্সে আমাদের সেটা দেখা। তবে দীর্ঘদিন পর পোস্টপোল ভায়োলেন্সে রফিকুল ইসলাম ভেলু 13 বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করেছিলেন, তার আজীবন কারাদণ্ড হয়েছে, 50,000 টাকা জরিমানা ধার্য হয়েছে এবং মেয়েটির পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত। একজন বিধায়কের বিরুদ্ধে খুন এবং খুনের প্ররোচনা দেবার কারণে সিবিআই তার চার্জশিট পেশ করেছে। 2021 সালে নির্বাচনী ফলাফল বেরোনোর পর থেকে কিছু তৃণমূলের ফেন্স সিটার, যারা পরিবর্তন হলে হয়তো আমাদের দিকে চলে আসতেন, তারা নিজেদের আরো বেশি তৃণমূলী প্রমাণ করবার জন্য বর্তমান তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে কে কতগুলো বাড়িতে আগুন লাগাতে পারে, কে কতগুলো ধর্ষণ করতে পারে, কে কতগুলো খুন করতে পারে সেটা চেষ্টা করেছে। 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন মহিলা বিজেপি কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে তারা গণধর্ষিতা হয়েছে। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে।
এরপরে যেটা এখন পশ্চিমবঙ্গের সামনে সমূহ বিপদ, সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন। কিছু ধর্মান্ধ মানুষ যারা 1946 সালে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের দাবি তুলে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলে এই কলকাতা জুড়ে দাঙ্গা করেছিল, ধর্ষণ করেছিল, বলপূর্বক বিবাহ করেছিল, যারা জীবন্ত পুড়িয়ে মারতে গিয়েছিল প্রবাদ প্রতিম চিত্রশিল্পী ছবি বিশ্বাসকে মাত্র এক দেড় মিনিটের কারণে গোপাল মুখার্জিদের উপস্থিতিতে তিনি প্রাণে রক্ষা পান। অসংখ্য প্রতিভাবান মানুষকে যারা খুন করেছিল কলকাতার রাস্তায়, আজকে সেই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস ফিরিয়ে এনেছে। ধর্মীয় বিভাজন সুস্থ স্বাভাবিক কোন রাজনৈতিক দল চায় না, কোন সমাজ চায় না। কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত র্যাডিক্যালাইজেশন গত 6-7 বছরে তৈরি করা হয়েছে, এবং কলকাতার অনতি দূরে দাঁড়িয়ে মাত্র এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার 14 কিলোমিটার দূরে সভা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এই নদী, এই সমস্ত জমি, সমস্ত সম্পত্তি, ওই তাজমহল, ওই কুতুব মিনার, ওই সমস্ত কিছু আমাদের ছিল। মোগলদের থেকে ইংরেজ নিয়েছে, হিন্দুদের হাতে ফিরিয়ে চলে দিয়েছে। প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য চলেছে। এটা আজকের পরিস্থিতি নয়, এই পরিস্থিতি তিলে তিলে তৈরি করা হলো পশ্চিমবঙ্গে। এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। সারা বাংলা জুড়ে গান হলো। একদিনও পশ্চিমবঙ্গের পুলিশ সুমোটো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিল না। শুধু ব্যবস্থা নিল না তা নয়, পরিকল্পিতভাবে তৃণমূল শুধুমাত্র ভোটে জেতার কারণে একটা জনবিচ্ছিন্ন, জনভিত্তিহীন, বোমা নির্ভর রাজনৈতিক দল তারা ধারাবাহিকভাবে শুরু করেছে। এটা একজন এমএলএ যিনি একসময় সিপিআইএম, পরবর্তীকালে রাজারহাটের এমএলএ হয়েছেন, এখন তৃণমূল কংগ্রেসে চেয়ারম্যান ছিলেন, যিনি মানে ঘষা প্ল্যান খ্যাত, সেই এমএলএ বলছেন আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য আমি মুসলমান হয়ে জন্মাতে পারিনি। ঠিক আছে, কোন ধর্মের প্রতি কারোর আসক্তি থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে। হুমায়ুন কবিরের বক্তব্য, ফিরহাদ হাকিমের বক্তব্য, ধর্মতলা সাম্প্রতিক চেহারা, যে ধর্মতলা, যে এসপ্ল্যানেড কে মানুষ বাইরে থেকে এলে প্রথম দেখতে যেত, তার নিজস্ব শহরের সৌন্দর্যায়ন, পৃথিবীর কোথাও এই জিনিস হয় না। আজকে সেটার পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছে। কলকাতার মহানাগরিক তিনি প্রকাশ্যে বলছেন দাওয়াতে ইসলামের কথা। আমাদের রাজ্যে অনিতা দেওয়ান খুন হয়েছিলেন, গোটা রাজ্য উত্তাল হয়েছিল জ্যোতি বসুর বক্তব্য নিয়ে। কেন খুন হয়েছিলেন? কারণ তিনি লাইগেশন ক্যাম্প করাতে যেতেন। সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে পরিবার পরিকল্পনা, আর সরকারের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা চার হোনা চাই। আমাদের আবেদন সমস্ত সুস্থ, স্বাভাবিক, শুভবুদ্ধি সম্পন্ন, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান সমাজের কাছে। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান, আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়, এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, এটা কোনো একাধিপত্যবাদ নয়। ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় এসেছে। পশ্চিমবঙ্গে কিছু মানুষ মনে করছেন, তৃণমূল কংগ্রেস মনে করে, বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। তাহলে একবার তাকিয়ে দেখুন, আমি আবার বলছি, কোন বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। একবার আসামের ডেমোগ্রাফির দিকে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আজকে সেখানের উন্নয়ন দেখুন, আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন, আর আসামের ডেমোগ্রাফি দেখুন, তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে
তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই। আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে, কেউ বিজেপির দিকে আঙুল তোলেনি। রাজ্যে যত সংখ্যালঘু মারা গেছে, আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মীর দ্বারা, কোন বিজেপি একে আক্রমণ করেছে। হরিয়ানার ফলাফল বেরিয়েছে, রাজস্থানের ফলাফল বেরিয়েছে, মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ, উত্তরপ্রদেশের নির্বাচন দেখলো, দিল্লির নির্বাচন দেখলো। নির্বাচনী সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোড়া হয়নি, কোনো বাচ্চা মেয়েকে খুন করা হয়নি। আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। প্রায় ২৫০০ মতো কোম্পানি ৩ বছরের মধ্যে, গত ৩ বছরে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী পাশে বিজিবিএস এর মঞ্চে যারা দাঁড়িয়ে বলছেন যে এত ভালো শিল্প সম্ভাবনা অতীতে কোনোদিন তৈরি হয়নি, তাদের ব্যালেন্স শিট দেখুন, ৯ বছরের ব্যালেন্স শিট দেখুন যে তারা কোথায় বিনিয়োগ করেছেন। এ রাজ্যে যে শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি নিয়ে এসেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন, আজকে বিগত 10 বছরে তার বিনিয়োগ কোথায় গেছে সেটা দেখুন। আজকে সারা ভারতবর্ষে বাঙালির পরিচয় কি? আমাদের পরিচয় কি শুধুমাত্র এই বিভাজনের রাজনীতি? আমাদের পরিচয় কি বাংলাদেশে যা হচ্ছে সেটাকে পশ্চিমবঙ্গে টেনে আনার রাজনীতি? জাতের নামে বজ্জাতি কি রাজনীতি? আমরা কোথায় নিজেদের নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি? আমরা মূলতই একটা উপভোক্তা স্টেট হয়ে গেছি। আমাদের প্রোডাক্টিভিটি কার্যত নীল হয়ে গেছে। আপনি জুট মিল দেখুন, চা বাগান দেখুন, আন্তর্জাতিক বাজারে তাদের কম্পিটিশন দেখুন, আমরা কোথায়? আজকে যে শতাংশ এখানে রাজ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে, তার কত শতাংশ বাস্তবে বিনিয়োগ নিয়ে আসছে? পশ্চিমবঙ্গের যে কাজের দৃশ্যমানতা দেখা যাচ্ছে, যে কোম্পানি বলছেন এখানে বিনিয়োগ আসছে, সেগুলো কেন্দ্রীয় সরকারের রুটিন ইনভেস্টমেন্ট, তার বাইরে এই রাজ্য সরকারের কাছে কিছু নেই। এই সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি। এই সরকার সিঙ্গুর উত্তর কাল থেকে কোনো শিক্ষা নিতে পারেনি। এই সরকার কোন জমির অধিগ্রহণ নীতি, সুস্পষ্ট জমি নীতি নিয়ে আসতে পারেনি। 43টা রেলওয়ে প্রজেক্ট স্টলড হয়ে আছে, বন্ধ হয়ে আছে, কারণ সরকার 79% জমি, 69% জমি আজকে অধিগ্রহণ করতে পারেনি। প্রত্যেকটা জায়গায়, সে আরবি হোক, রেলওয়ে ওভারব্রিজ হোক, আর নতুন রেল লাইন হোক, এমনকি মেট্রো রেল হোক, তার সম্প্রসারণে বাধা হচ্ছে এই কেন্দ্রীয় রাজ্য সরকারের জমি নীতি। একটা সরকার ক্ষমতায় আসার পরে ঘোষণা করে দিল যে আমরা 1 স্কোয়ার ফিট জমিও অধিগ্রহণ করব না, কোনো কৃষি জমিকে নেব না। শিল্প তো আকাশে হয় না। যে সরকার 1 স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করবে না বলছে, সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের জমির ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে। আমরা চাল উৎপাদনে 1 নম্বরে ছিলাম, এখন আমরা চাল উৎপাদনে 3 নম্বরে চলে এসেছি। রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান, সেই বর্ধমানে আজকে একর প্রতি আমাদের ধান উৎপাদনের কমে গেছে। আজকে জমি তার ফার্টিলিটি হারাচ্ছে, তার প্রোডাক্টিভিটি হারাচ্ছে। তার কারণ হচ্ছে কোন সরকার? এই সরকারের নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করেছে। এই সরকার আলু যাওয়া বাইরে বন্ধ করে দিয়েছে। এই সরকারের আমলে এখনো পর্যন্ত NH-34, যেটা আমাদের মেরুদণ্ড পশ্চিমবঙ্গের, একটা স্পাইন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের, আজকে সেটা সম্পূর্ণ করা গেল না। এই সরকারের কারণে বহু
ফ্রেট করিডোরকে সম্পূর্ণ করা যাচ্ছে না, কারণ সরকারের জমি নীতি, জমি অধিগ্রহণ করতে এই সরকার নারাজ। উত্তর 24 পরগনায় 100 স্কোয়ার কিলোমিটার উই আর সিটিং অন দ্য হট অয়েল বেড, একদম তেলের উপরে আমরা ভাসছি। উত্তর 24 পরগনার, গোটা উত্তর 24 পরগনার অর্থনীতিকে বদলে দিতে পারে। 19টা চিঠি লেখা হয়েছিল ওএনজিসি, অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে 19টা চিঠি লেখা এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটে এই সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে। ময়েল মিনারেল ওরের যে কোম্পানি, মানে ম্যাঙ্গানিজের যে ম্যাঙ্গানিজোর, ভারত সরকার এন্টারপ্রাইজ, তারা এখনো পর্যন্ত 3বার রাজ্য সরকারকে চিঠি লিখল যে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে। জিএসসি তাদের রিপোর্ট সাবমিট করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে সেটা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এই সরকার সেটাকে বাস্তবায়িত করেনি। এই সরকার শুধুমাত্র এ রাজ্যের শিল্পায়নকে ধ্বংস করেছে। অর্গানাইজড সেক্টরে চাকরি কমছে, সারা বিশ্ব জুড়ে কমছে। ইটস এ গ্লোবাল ফেনোমেন। আমরা বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারি না। আমাদের প্রতিযোগিতায় থাকতে হবে, আমাদের দরজা জানলা খোলা রাখতে হবে। স্বনির্ভরতায় চাকরি, কর্মসংস্থানে চাকরি বাড়ছে, স্টার্ট আপে নতুন নতুন মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ইনোভেটিভ কাজকর্ম করছেন। এখানে ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রের যে টাকায় হওয়ার কথা সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না। এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভারত রামসার ট্যাগ প্রাপ্ত 2টো প্রজেক্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, এক সুন্দরবন, অন্যটা হলো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। সুন্দরবনের ম্যানগ্রোভকে ধ্বংস করা হচ্ছে, সরকারের কাছে কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই। কৃষি জমির চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে। শুধুমাত্র যদি ঠিকমতো আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। রুবি মোড় থেকে, যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি, সব জায়গায় তো রবীন্দ্রনাথ ঢুকে পড়েছে, রবি ঠাকুরের মোড় নাম হয়েছে। ওই রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে। এই সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে, সামনে খালি কাঠ আছে, জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে, ভিতর ফাঁকা। দুষ্প্রাপ্য অর্কিড, আজকে সেগুলো পর্যন্ত সেখান থেকে চুরি হচ্ছে। এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী, তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে না। একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে লিড দিলে ধরে নিতে হবে তার জনভিত্তি আছে এবং তার জনসমর্থন আছে, সে কোনো দোষ করেনি, অন্যায় করেনি, তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন, একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা 23টা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে 2019-এর আগে, সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি, অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে 23টা আসন পাবো, কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের 18টি আসন দিয়েছিলেন, মানুষ নির্বাচিত করেছে। যে রাজনৈতিক দলের সর্বোচ্চ ভোট শতাংশ ছিল মেরুকৃত অবস্থায় 11.66 এবং সর্বনিম্ন 2011 সালে 3% নিচে নেমে গিয়েছিল, সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে 2019 সালে। 2021-এ মানুষ কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম কে
শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে। সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনারিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এই র্যাডিক্যালাইজেশন যাতে সর্বত্রগামী না হয়, তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে। কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছুভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে। এটা এস ওয়াজেদ আলীর দেশ, এইটা সৈয়দ মুস্তাফা সিরাজের দেশ, মুস্তাফা আলীর দেশ, কাজী নজরুল ইসলামের দেশ, যাদের রাম নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা তো রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিল। দিয়ে কোথা থেকে কি সাফল্য পেল আমাদের জানা নেই। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয়, এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দবন্ধ তৈরি হয়ে গেছে, হিন্দুত্ববাদ। হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো বাদ হতে পারে না। বহুত্ববাদটাই হিন্দুত্ব। মানুষ মানুষের মতো করে কথা বলবে, যে যার মতো করে মত প্রকাশ করবে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে। যত মত তত পদ বলার জন্য তো একটা দেশ চাই। আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে, আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, বিজেপির চক্রান্ত, ওপার বাংলার মানুষ যাবে আর নিবে, মিলিয়ে দিয়েছে। বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি একজন মহিলা। তার কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে, তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে, তার নামাঙ্কিত একটা লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন, তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, ওই লাইব্রেরিতে ফুলবউও ছিল, ফুলবউতেও আগুন লেগেছে। ওই লাইব্রেরিতে বাদল সরকারের বই ছিল, আগুন লেগেছে। কারণ এই ধর্মান্ধ ইসলামী মৌলবাদ, এই ফ্যাসিজম, এটা কাউকে রেয়াত করে না। সেজন্য প্রথম গুলি লেগেছিল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের নেতার। পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা, তথাকথিত প্রগতিশীল বামপন্থীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেননি। মৃত্যুই। সে কোনো কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোনো বিজেপির শহীদের মায়ের চোখের জলের কোনো পার্থক্য হয় না, চোখের জলের কোনো রং হয় না। তাই 1947 সালের 20 জুন সমস্ত রাজনৈতিক অবস্থান ভুলে গিয়ে জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ পরিস্থিতির বাধ্যবাধকতায় এই সামাজিক রাজনৈতিক বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে জ্যোতি বসু তিনি পর্যন্ত স্বাক্ষর করেছিলেন, সমস্ত কংগ্রেসের হিন্দু এমএলএরা আজকে স্বাক্ষর করেছিলেন তার পক্ষে। কারা বাংলা বাঙালির কথা বলছেন? বাঙালির আত্মমর্যাদা কি, কোথায় কোথায় আমাদের কালীর ছবি ছিল, সেই নিয়ে বিরাট প্রশ্ন। বিজেপি কালীকে ধরে যে রামকে ছেড়ে, আর এইসব ধরাধরি ছাড়াছাড়ির রাজনীতি বিজেপি করে না। বিজেপি যেটা বলেছে, 1% ভোটে দাঁড়িয়ে থেকেও যেটা বলেছে, 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসনে জয়লাভ করবার পরেও অটল বিহারী যেটা বাজপেয়ী যেটা বলেছিলেন, আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি। আত্মসমর্পণ না করে, আইডিওলজিক্যাল ডাইলিউশন না করে, কারণ আঁচল না ধরে বিজেপি নিজের পথকে একদম সহজ সঠিকভাবে রেখে রাজনীতি আমরা করে দেখিয়েছি। আজকে ছবির রাজনীতি যারা বিভিন্ন জায়গায় এ ধরনের নতুন নতুন বিতর্ক তৈরি করছেন, তাদের মনে রাখতে হবে এই মুহূর্তে 46-এর অবস্থায় পশ্চিমবঙ্গ ফিরে এসেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদার, নদিয়ার রানী জ্যোতির্ময়ীরা যে কাজ করেছেন, আজকে তাদের জন্য আমরা ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। অবশ্যই জ্যোতি বসুর নাম বলবো, তাদেরও অবদান আছে। তার জন্যই বাংলাটা পশ্চিমবঙ্গ হয়ে আছে, যেটাকে আজকে নাম বদলে দিয়ে চেষ্টা করছে। কারণ
কংগ্রেস বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করবার পরেও তাকে কমিটি গঠন করতে দেয়নি, তাকে হাঁটিয়ে দিয়েছে। কংগ্রেস আমাদের যে বিপ্লবীদের ছবি আমরা বাড়িতে রাখি, আমাদের কাছে যারা প্রণম্য তাদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলেছে। কোন কোন জায়গায় কংগ্রেসী রাজ্যে তাদের সন্ত্রাসবাদী পর্যন্ত আখ্যা দিয়েছে। আর তাদের জিন বহন করছে, তাদের ডিএনএ আর তৃণমূলের ডিএনএ এর মধ্যে কোনো পার্থক্য নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বাংলা ভাষায় হয়েছে। কোন বাঙালি করেছেন? কোন কংগ্রেসী করেছেন? করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন, বাংলায় বক্তৃতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে হলে আমরা এখানে মিটিং করছি, এটা অমৃত সমাজের বাড়ি। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, এই বাড়িতে বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন, এই বাড়ির দোতলার একটি ঘরে জগজীবন রাম ভাড়া ছিলেন কিছুদিন, এই বাড়িতে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন। এটা ঐতিহাসিক বাড়ি মধ্য কলকাতার, ইট কাঠ পাথর এর প্রত্যেকটা একটা ইতিহাস বহন করছে। আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি, শুধু ধর্মীয় বিভাজন নয়। আজকে বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দিভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি নয়। কলকাতার জয়সওয়াল সমাজ যদি গোপাল মুখার্জির সামনে বা গোপাল মুখার্জির সহচরীদের সামনে, বেঙ্গল ভলেন্টিয়ারদের সামনে নিজেদের সারা জীবনের সমস্ত পুঁজি উন্মুক্ত করে দিয়েছিল, সমস্ত লোহা খুলে দিয়েছিল তরোয়াল তৈরি করবার জন্য, হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য। আজকে সেই জয়সওয়াল কমিউনিটি যারা এখানে আছেন তাদের আপনি বহিরাগত বলবেন, খৈনিখোর বলবেন? আজকে যে রাজস্থানের বাসিন্দারা এখানে এসে শিল্প স্থাপন করেছে একের পর এক, আপনি তারা বহিরাগত বলবেন? তারা কর্মসংস্থান তৈরি করেনি। উত্তরপ্রদেশের বিহারের মানুষ পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই। ধ্বংস করা হয়েছে রাজনীতিকে। ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিতে আমাদের কন্ট্রিবিউশন সারা দেশে ব্রিটিশ চলে যাবার সময় বাংলা ছিল 27%, আজকে 8%-এ দাঁড়িয়েছে। সোনার বাংলা কেন নাম হয়েছিল? আমাদের রাজ্য থেকে নদীপথে জলপথে ইউরোপের বাজারে এক কলসি যদি রেশম যেত, সেই পরিমাণ সোনা এখান থেকে নিয়ে এসো, সেই জন্য নাম হয়েছিল সোনার বাংলা। ব্রিটিশ আসার আগে 40% আমাদের কন্ট্রিবিউশন ছিল। শুধু একটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেই 40%-এর মধ্যে 30% নিয়ে আসতো। আজকে সেই বাংলাকে ধ্বংস করা হয়েছে দিনের পর দিন ভ্রান্ত রাজনীতিতে। বিজেপি এই পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সরকার তৈরি করতে চলেছে, তৃণমূল কংগ্রেস যাচ্ছে, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। যে সরকার তৈরি করতে চলেছে আমরা অপেক্ষা করতে বলছি শিল্পপতিদের। যার একটা বছর অপেক্ষা করুন, দয়া করে এখান থেকে পুঁজি আর সরিয়ে নিয়ে যাবেন না। বাংলায় আমরা উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করব, রেড ট্যাপিজম থেকে মুক্ত করব, এক্সটর্শন, টাকা তোলা, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন উইন্ডোতে হাত ঢোকানো যে রাস্তা, সেটা আমরা বন্ধ করে দেব। আজকে রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে, 2 মাসের বেশি সময় হয়ে গেল, রাজ্যে কোনো নেই। জয়েন্ট এন্ট্রান্সের কমাস হলো, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না। আমরা এখনো সম্পূর্ণ পাইনি একটা তালিকা ল কলেজের। 97টা ল কলেজের মধ্যে, 97টা কলেজের মধ্যে 44টা কলেজের গভর্নিং বডিতে যারা আছে প্রেসিডেন্ট, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। সকলে নির্বাচিত জনপ্রতিনিধি নন, একাডেমিশিয়ান নন। এক একজন, অশোক দে 5টা কলেজ, বিবেক গুপ্তা এ দেখছি 5টা কলেজ, শশী পাঁজা অবশ্যই উচ্চশিক্ষিতা ডাক্তার মহিলা, উনি হলে খুব একটা আপত্তি নেই, ইনিও 5টা কলেজে ঢুকে পড়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য উনি 3টে। এর কম্পিটিশন চলছে। সুদীপ ব্যানার্জি শারীরিক অসুস্থতার কারণে হয়তো 2টো পেয়েছেন, কিন্তু এরা পেয়েছেন, এরা প্রত্যেকের একটা ঠিকঠাক আছে। সৌমেন বেলথোরিয়া সেক্রেটারি স্টেট টিএমসি, কতজন সেক্রেটারি আছে আমার জানা নেই, ইনি 2টো কলেজ। তৃণাঙ্কুর ভট্টাচার্য টিএমসি স্টুডেন্ট উইং, তিনিও একটা কলেজের সভাপতি। তবে যাই হোক, ছাত্রকে সভাপতি করেছেন, ভালো ছাত্র নেতা।
রানী সরকার টিএমসি লিডার অ্যান্ড ফরমার এমএলএ ফ্রম বনগাঁও, উনিও একটা কলেজে ঢুকে গেছেন, সব গভর্নিং বডিতে। স্বপন শাহ এক্স টিএমসি চেয়ারম্যান মালবাজার, তিনিও প্রেসিডেন্ট। মালা রায়, ইনি ছাত্র রাজনীতি করেছেন, এর সম্পর্কে আমি কোনো কথা বললাম না, কলকাতা কর্পোরেশনে আছেন। শান্তা ছেত্রী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক্স এমপি টিএমসি আছেন। মঞ্জু বাসু এক্স এমএলএ নোয়াপাড়া, দুটো। শঙ্কর দত্ত গোবরডাঙ্গা, এও চেয়ারম্যান। গুরুপদ টুডু এ জেডপি টিএমসি মানে জেলা পরিষদ, উনিও কলেজ দেখছেন, প্রত্যেকেই শিক্ষাব্রতী আর কি। বিজন সরকার, ইনিও প্রেসিডেন্ট। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করা মদন মিত্র প্রেসিডেন্ট হলো না, এটা একটু আমার আশ্চর্য লাগছে। মদনদা থাকলে ভালো হতো। আর উনি কালারফুল বয়, দিদিই বলেছেন। এবং মদন মিত্রকে ধন্যবাদ যে তিনি প্রকৃত অবস্থাটা কি আছে শিক্ষাঙ্গনে সেটা তিনি তুলে ধরেছেন। তিনি প্রথম দিনই বলেছেন মেয়েটি কেন গেছিল। যে সরকার পশ্চিমবঙ্গে চলছে তার অধিকাংশ নেতাই হচ্ছে ছাত্র নেতা। আপনি যে কজন মন্ত্রীর নাম বলবেন, ক্যাবিনেট মন্ত্রীর নাম বলবেন, সবাই অতীতের ছাত্র পরিষদের নেতা ছিলেন, কলেজের নেতা বা ছোট নেতা ছিলেন, নেতার সহকারী ছিলেন। আর তাদের আমলে হাইকোর্টের নির্দেশে কলেজের কমন রুমকে আজকে সিল করে দেওয়া হচ্ছে, কারণ সংসদে নির্বাচন নেই। যিনি নির্বাচনকে পরিচ্ছন্ন করবার স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তিনি এসে নির্বাচন বন্ধ করে দিয়েছেন। কারণ নির্বাচনটা তৃণমূলের কাছে কম্পালশন, কোনো চয়েস নয়। এই পরিস্থিতিতে এখান থেকে যে ব্রেনের এক্সোডাস হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। সামান্য আর্থিক স্বাচ্ছল্য থাকলে উচ্চ মাধ্যমিকের পরে অন্য স্টেটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাঙালি এখন পরিচিত হয়ে গেছে মজদুর হিসেবে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার 18,000 টাকা মাইনে চাকরি করছে সেক্টর 5-এ। শিক্ষিত বাঙালি হলে আইটি মজদুর, আর যদি মূর্খ মানে অল্প শিক্ষিত বাঙালি হয় তাহলে সে রাজমিস্ত্রি। এইটা হচ্ছে বাঙালি, সারা ভারতবর্ষব্যাপী বাঙালির পরিচয়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজ্যে শিল্পায়ন চাই, শিল্পে সুস্থ প্রতিযোগিতা চাই, শিল্পের পরিবেশ চাই এবং কর্মসংস্থানের নতুন সুযোগ বৃদ্ধি চাই। এই নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং এই সরকার দীর্ঘদিন থাকবে না। আমি একটি কথা বলে শেষ করব, যে যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন তারা হয় মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াই করুন। আগে পোস্টার লাগাতেন, মুখোশের আড়ালে নয় মুখোমুখি। মুখোমুখি দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে হাঁটুন বিজেপির বিরুদ্ধে। আর তাদের যারা অনুগামী আছে তাদের বলছি ভোট কেটে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না, তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়, বাংলা বিনিয়োগ চায়, বাংলা কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এটা দেখতে চায় এবং বাংলা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাই সরাসরি আগামী দিনে কিছুদিনের জন্য রং ভুলে এই সরকারটাকে আগে বিসর্জন দিয়ে দিন। তো বিসর্জন অনিবার্য এবং দিঘাতেই হবে। স্বাধীন তাম্রলিপ্ত সরকার ওখানে তৈরি হয়েছিল, সেজন্য জগন্নাথ দেব ওটাকেই বেছে নিয়েছেন। ওনাকে সাক্ষী রেখেই হবে বঙ্গোপসাগরে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমার এই সরকারটাকে থেকে এই রাজ্যকে মুক্ত করবার জন্য, একটা প্রজন্মকে বাঁচানোর জন্য আশা করি রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গের মানুষ, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দলের সমর্থক, তারা ঐক্যবদ্ধভাবে জরুরি অবস্থায় যে দৃশ্য দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে চলেছে 2026-এ। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। না, 2026-এ আমরা তো বলেছিলাম 200 পার। আমরা তো এখনো বলছি। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ। তিনি বলেছিলেন 200 পার, আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি। আর এবার একদম পগার পার হয়ে যাবে, আর কোনো সম্ভাবনা নেই, আর গোনাগুনি নেই। রাজ্য বিজেপি সভাপতি হয়ে আপনি যে ভাষণ করেছেন,
আমাদের বিরোধী দলনেতা দলের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোনো ফারাক নেই। বিরোধী দলনেতা যা বলছেন এবং আমি যা কথা বলছি তার সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই। বিরোধী দলনেতা একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যেখানে বিরোধী দলনেতা তো শুধু পার্টির দায়িত্বে নেই, তিনি পার্টির বাইরেও তার একটা নির্দিষ্ট বৃত্ত আছে, ওটা একটা সাংবিধানিক পদ। মানুষের আবেগকে তাকে স্পর্শ করতে হচ্ছে। যেভাবে অত্যাচারিত হচ্ছে দিকে দিকে হিন্দুরা বিভিন্ন জায়গায়, এবং যেভাবে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ভাষায় যে কায়দায় তাকে ওখানে সম্বোধন করা হচ্ছে এবং স্বাগত জানানো হচ্ছে, তার থেকে বিরোধী দলনেতা বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলে এই সরকারের পরিবর্তন হবে। আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো কোনো ধর্মীয় কনসলিডেশন নয়, মানুষ তৈরি করে নিয়েছে। মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না। বিরোধী দলনেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। আমিও একই কথা বলছি, আপনারা এর মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না। তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন, হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয়, এটা সাংবাদিকদের পথ। বিজেপির পথ কোনটা? ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু তো না, ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু। হিন্দু ভাই ভাই মানে কি? এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু। হিন্দুর পথ আপনি বলছেন না, আপনি তো ওইটা আপনি গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল, তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা ছিল। সেজন্য গর্বাচভের প্রয়োজন হয়েছিল, আবার গর্বাচভকে টপকে ইয়েলৎসিনের প্রয়োজন হয়েছিল। পৃথিবীর মানুষ আরেকটা স্টালিন চায় না, আরেকটা পলপট চায় না, আরেকটা ইদি আমিন চায় না, আরেকটা মুসোলিনি চায় না। আরে কালী কলকাতা वाली যেখান থেকে মানুষ আছে তারা বলে যে একবার কালীঘাটে যাও। তো কালী তো সমার্থক, কালী মন্দিরটা যাতে ওইখানে রেখে দেওয়া যায়, এটাই তো এখন বাংলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটাই তো আমরা সিম্বলাইজ করছি। আপনি তো কালী মন্দির রাখতে পারলেন না বাংলাদেশে, আপনি তো ওখানে কালমাসকে রাখতে পারলেন না, আপনি তো ওখানে আপনার 10 ক্যাপিটালের বইটাকে অক্ষত রাখতে পারলেন না ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরিতে। সেটা যাতে অক্ষত থাকে সেটার জন্য বাঙালিকে চিনিয়ে দেওয়া হচ্ছে যে এই যে মা কালী তোমার এখানে কালীঘাটে আছে, ওর এটা যেন চট্টগ্রামের কালী মন্দির না হয়ে যায়, এটা তোমরা চেনাচ্ছি। অভিষেক রাজনৈতিক দলের সভাপতির অভিষেক হয় না, রাজনৈতিক কর্মীকে একটা নির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়। আগে যা দেখেননি এখন দেখবেন সেটা, কারণ এটাই নতুন ভারত, নতুন প্রজন্মের ভারত। আপনি এতদিন পর্যন্ত যা দেখেননি এবার সেটা দেখবেন, কারণ আগের বাংলায় এটা ছিল না। আগের বাংলায় আপনি তো ছোটবেলায় বইতে রামধনু পড়েছিলেন, এখন রংধনু পড়েছেন। আপনি কোনোদিন শুনেছেন বিধানসভার প্রাঙ্গণের মধ্যে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলছেন হাম দো হামারা দো নেই, হাম দো হামারা চার হোনা চাইয়ে? আপনি আগে কোনোদিন শুনেছেন? তো সেটার তো কাউন্টার হবেই। তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এই সরকারটার বিসর্জন চাই। যদি চাই নয়, বিসর্জন হচ্ছে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল। আপনি যে কটা রাজনৈতিক খুন হয়েছে গত 3 বছরে হিসাব করুন, বেশি দূর যেতে হবে না। আপনি তপন দত্ত থেকেও যদি আজ পর্যন্ত হিসাব করেন, প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের যারা খুন হয়েছে তাদের পরিবারের মূল দাবি হচ্ছে সিবিআই তদন্ত চাই এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূলই তৃণমূলকে মারছে। যে দলের ভিত্তিই হচ্ছে বোমা, সেখানে বোমা ফাটবেই। যে দলের ভিত্তি বোমা, বিশ্বাস বিমা, সে দলের তো বোমা ফাটবেই। আর বাংলার রাজনীতি নিরামিষ ছিল না।
অতীতেও বোমা ছিল। এখন যারা যারা অতীতের রাজনৈতিক দল কিছু কিছু এমন বলেন যেন বোমা শব্দই শোনেনি, বুথ দখলই শোনেনি, বুথ দখল, রিগিং, থান কাপড় বিতরণ যেন প্রথম শুনছেন। তো তাদের তো সেই ধারাবাহিকতা চলছে। এক মিনিট, হ্যাঁ, কাটোয়া বিস্ফোরণে যে অভিযোগ উঠে আসছে, এই নেপথ্যে যিনি রয়েছেন তুফান চৌধুরী, মূল যে অভিযুক্ত, তাকে 1 বছর আগে জেল থেকে ছাড়া হয়েছে। 1 বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছে মূল অভিযুক্ত তুফান চৌধুরী, যিনি মূল নেপথ্যে রয়েছেন বলে এলাকায় জানা যাচ্ছে। এলাকায় কি জানা যাচ্ছে সেটা নিয়ে তো আমি এই মুহূর্তে কোনো বিবৃতি দিতে পারি না, এবং স্বাভাবিকভাবেই যদি তাকে ছাড়া হয়ে তাকে নির্দিষ্ট লক্ষ্যে ছাড়া হয়েছে। তৃণমূলই ঢোকাচ্ছে, তৃণমূলই বার করছে, যাকে কম্পিটেন্ট মনে করছে তাকে বার করছে, কারণ প্রাধান্য তাদেরই। মুখ্যমন্ত্রী তো বলেছেনই, একজনকে দেখিয়ে দক্ষিণ 24 পরগনায় চিহ্নিত করে দিয়েছিলেন অতীতে তিনি, যাকে তারা হারমাত বলে সম্বোধন করতেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন তোরা তো বোমা বাঁধিস, তুই তো বোমা বাঁধিস, তোরা মারামারি করিস খালি। পরবর্তীকালে তাকেই রাজ্যের এমএলএ বানিয়েছেন। আপনি সভাপতি হওয়ার পর আপনার তথ্য বটে বিরোধীরা অনেকে আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু আপনার রাজ্যসভার সহকর্মী অনন্ত মহারাজ, তিনি কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি সভায় বক্তৃতা দিয়ে আপনাকে বেলাগাম এবং কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন এবং পূর্বাক এবং নির্বোধ উন্মাদ সম্বোধন করেছেন। আপনাকে দিয়ে ছাত্রীকে যেটা যাবে না। এ নিয়ে যা বলার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। উনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, আর মহারাজ স্থানীয় মানুষ, উনি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি একটা ওনার প্রতি আস্থা আছে। উনি মোটামুটি একজন অবতার হিসেবে ওখানকার মানুষজন দেখেন এবং উনিও নিজেকে ভাবেন। তো এই নিয়ে এটাকে বিশ্লেষণ করবার ক্ষমতা আমার নেই। এটা নিয়ে যা বলার আমার পার্টি বলবে। না না, ব্যক্তিগত আক্রমণ, আরে পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার। টেলিস্কোপ থেকে কলকাতার নেতারা বা বাইরে কল্যাণ নিয়ে দিল্লির নেতারা তো এখন বুঝতে পারবেন না, ওটা আমাদের এখান থেকে বোঝা সম্ভব না। আমাদের যারা এটা দেখেন সংগঠন, তারা বিষয়টা দেখবেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আক্রমণ করতেই পারে, আক্রমণ করুন না, ক্যামেরার সামনে না করলেই ভালো। এমনি এসে ঘুষি টুসি চালিয়ে দিন, ঠিক আছে। সরকারি প্রকল্পে আপত্তি করে প্রতিবাদ কেন করতে গেছে? প্রতিবাদ করতে গেলে মার খেতে হবে, এটা মা বোনের কোনো প্রশ্ন নেই। এই সরকার কোনো প্রতিবাদকে গ্রহণ করবে না, কোনো সমালোচনাকে স্বীকার করবে না। ফ্যাসিস্ট সরকার। কাটোয়ায় বোমার নেপথ্যে দেখা যাচ্ছে বালি সিন্ডিকেট। এই যে কাটোয়ায় বোমা বিস্ফোরণের নেপথ্যে তৃণমূল আশ্রিত 2 গোষ্ঠী, এবং 2 গোষ্ঠীর মধ্যে বালি খাদানগুলি কারা সেখানে দায়িত্ব নেবে, তার উপরই এই বোমাবাজি চলেছে সারা রাত, এমনটা অভিযোগ উঠে আসছে। না, আপনি কি আশা করেন? আপনি কি মনে করেন যে তৃণমূলের এই বোমাবাজি সেই মানে লেনিন ট্রটস্কির দ্বন্দ্ব, নাকি সুভাষ বোস আর গান্ধীর দ্বন্দ্ব, নরমপন্থী চরমপন্থীদের বিভাজন? এর মধ্যে তো কোনো মতাদর্শগত কোনো বিষয় নয়। যেটা আছে সেটা টাকা, যেটা টাকা আছে সেটা 25-75, যেটা টাকা আছে সবাইকে দিয়ে খাওয়া, সেখান থেকে বিচ্ছুটি, তাই বোমা, তাই মৃত্যু। আজকে চাকরিহারা শিক্ষকদের একাংশ রাজ্য বিজেপির সল্টলেক ক্যাম্পাসে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা আপনাকে নবনির্বাচিত সভাপতি হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা বেশ কিছু প্রস্তাব রেখেছেন। আপনার সঙ্গে কথা হয়েছে, একটু যদি আলোকপাত করেন। তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানিয়েছেন। এই মুহূর্তে আইনগতভাবে তারা কোন অবস্থায় আছেন সেটা জানিয়েছেন, এবং তাদের সঙ্গে আমি কি কথা হয়েছে সেটা আমি এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি না, আমি দুঃখিত। আমরা সর্বতভাবে এই চাকরিহারাদের পাশে আছি, যাদের মেধা প্রতারিত হয়েছে,
তাদের সুবিচার পাইয়ে দিতে, তাদের চাকরিতে পুনর্বহাল করতে, ওয়েমার শিটের যে ইমেজ আছে সেটাকে প্রকাশ্যে আনবার জন্য যত লড়াই করা সম্ভব করেছেন। আমাদের বিরোধী দলনেতাও তাদের সঙ্গে অতীতে দেখা করেছেন, বিরোধী দলনেতার সঙ্গেও তারা দেখা করেছেন। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনিও বিষয়টির মধ্যে ছিলেন। ফলে দল তাদের সঙ্গে আছে, কিন্তু আমরা আবার বলছি, যারা এই আন্দোলন করছেন সেই আন্দোলনকে কোনো রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আরে সিভিক ভলেন্টিয়ার কারা? সিভিক ভলেন্টিয়ার হচ্ছে তৃণমূলের আশ্রিত কিছু হুডলুমস। সব সিভিক ভলেন্টিয়ার এরকম বলার প্রয়োজন নেই। একজন থানার আইসি বলছেন যে সিভিক ভলেন্টিয়ার্সরা আমার কথা শোনে না, ওদের কাছে যে আগ্নেয়াস্ত্র আছে আমার থানায় সেটা নেই। আমাদের বলেছে যে চাকরি করতে পারছি না কারণ আমার ছেলে মেয়েকে পড়াতে হবে, ফ্ল্যাট নিয়েছি সেখানে ইএমআই দিতে হচ্ছে। থানায় 6টা বন্দুক আছে, 60 সালের ওই বন্দুক, আর আমার কাছে 6টা বুলেট আর 2টো এক্সট্রা। কিন্তু সিভিক ভলেন্টিয়ার আমার থেকে শক্তিশালী। সাহস করে বেরোতে পারছিল না নয়, তারা রাজনৈতিক কর্মী, তারা ঠিক জানে কখন বেরোতে হবে। পরিস্থিতি তৈরি হবে, যারা আমাদের কর্মী ছিলেন প্রত্যেকে বেরোবে, যারা বীজ নেবে নির্বাচন। আরে নিঃসন্দেহে এটা যারা দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিলেন যে সিবিআই এর কোন কনভিকশন রেট অত্যন্ত পুয়ার, সিবিআই তদন্ত একটা ফেক, সিবিআই তদন্ত করে যেটা বার করে সেটা তার অনেক আগে পুলিশ সেটা করতে পারে, সেই ন্যারেটিভটা এই দুটো রায়ের মধ্যে। হ্যাঁ, সবাই কর্মী আনন্দিত এই ঘটনায়। বাড়তি অক্সিজেন শরীরে নিতে পারেন না না, আর প্রকৃতিতেও খুব একটা বেশি অক্সিজেন নেই। কথা হয়নি এটা আপনি ভাবলেন কি করে? না, কথা হয়নি এটা আপনি ভাবলেন কি? দিলীপ ঘোষ কোথায় গেছে যে ফিরে আসবে? কোথায় গেছে ফিরে আসবে? আরে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। হিন্দি পড়ে কোথায় বই থাকলে বলবো কেন? হ্যাঁ, সব হয়েছে। আপনারা তো ক্যামেরা দিয়ে চারিদিকে ঘোরাঘুরি করেন, আপনারা দেখুন। আমাদের অভিযোগ তার বিরুদ্ধে ছিল, তার পরিবারের অভিযোগ সরাসরি ছিল পরেশ পালের বিরুদ্ধে, যে এই হত্যাতে তাকে খুন করার পরেশ পাল প্ররোচনা দিয়েছেন। এবার সিবিআই তদন্ত করেছে, সেই তদন্তের অসহযোগিতা করেছে পুলিশ প্রমাণ লোপের চেষ্টা করেছে, সাক্ষীদের হস্টাইল করেছে। তারপরেও সিবিআই তদন্ত করে যখন চার্জশিটে তার নাম রেখেছে, এই বিষয়ে যা বলবে সিবিআই বলবে। এই ঐতিহ্যের মুরলীধরে একটা নতুন ছবি দেখা যাচ্ছে। আপনার পিছনে যে ব্যাকড্রপ রয়েছে, সেই ব্যাকড্রপে দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রী, জাতীয় কেন্দ্রীয় সভাপতি, রাজ্য সভাপতি, বিরোধী দলনেতার ছবি। আজ হঠাৎ দেখা গেল চারিদিকে শুধু প্রতীক প্রতীক প্রতীক, মুখ সরিয়ে প্রতীকেই ভরসা রেখে দল এগোতে চাইছে। নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটাই বিজেপির স্লোগান, আর ব্যাকড্রপটা তারই প্রতিফলন। বাইরের বিরোধী দলনেতার ছবি উঠাও, বাইরের গেটে বিরোধী দলনেতার ছবি উঠাও,
একদিকে পারে বাইরে বিরোধী দলনেতার ছবি উধাও, এটা আমি বিশ্বাস করি না। বিরোধী দলনেতার ছবি তো শুধুমাত্র বিজেপির হৃদয়ে নয়, তৃণমূলের হৃদয়ে প্রতিষ্ঠিত। কারণ তৃণমূল সকাল থেকে রাত্রি পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে, রাত্রিবেলা মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে একবার উঠে পড়ে আবার জল খেয়ে নেয়, আবার দুটো শুভেন্দু শুভেন্দু করে ঘুমিয়ে পড়ে, আবার সকাল থেকে শুভেন্দু ভজনা চালু হয়ে যায়। তো ওনার হৃদয়, উনি তো সকলের হৃদয় বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট। প্রধানমন্ত্রী আসার বিষয় কথা হয়েছে 18 জুলাই। হ্যাঁ? 18 জুলাই প্রধানমন্ত্রীর আসার বিষয় বা তাকে বঙ্গে কোনো কর্মসূচির জন্য আপনি কোনো আবেদন করেছেন? না না, আমার আবেদনে প্রধানমন্ত্রী আসেন না। বিজেপির নির্দিষ্ট পদ্ধতি আছে, প্রধানমন্ত্রী আসবেন, কবে আসবেন সেটা প্রধানমন্ত্রীর দফতর ঠিক করবেন। आपने अपना भाषण में कहा आज की बंगाल 1946 का बंगाल में पहुंच चुका है, तब जो हालत थी आज की हालत वैसे है। तो उस समय में प्रसाद मुखर्जी थे, गोपाल भट्टाचार्य थे। आज की पश्चिम बंगाल को बचाने के लिए कौन है? आज की पश्चिम बंगाल को बचाने के लिए पश्चिम बंगाल की जनता है। कोई फेस, एक कोई फेस, सिंबल, फेस, ये सब मामला नहीं है कोई। आपको से एक दूसरा प्रश्न करता है, हिंदुस्तान में एक घटना दिखा दीजिए जहां एक हिंदू विवाहित महिला बीएसएफ जवान का सामने खड़े होकर बोल रही है, जब हम हमारा सीने पे गोली मार दीजिए, हमको छल्ली कर दीजिए सीना, हम आपकी हाथ से मरना पसंद करेंगे, किसी का हाथ से हमारा शरीर को गंदा होने नहीं देंगे। ये माहौल हिंदुस्तान में किसी जगह पे नहीं है। आज ये माहौल जम्मू कश्मीर में भी नहीं है, लेकिन ये हुआ है मुर्शिदाबाद में। इससे बचना है तो लोग अभी मुख नहीं ढूंढ रहे हैं, लोग अपने बचना चाहते हैं। দেখুন, একটা মনোজিতের কারণে গোটা সমাজ বা গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। মনোজিতরা একটা ব্যবস্থার ফসল মাত্র, এরা একটা পরিস্থিতির প্রোডাক্ট। একটা রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে অটোনমিকে ধ্বংস করে দেয়, একটা রাজনৈতিক দল যদি প্রকাশ্যে তাদের দর্শন ঘোষণা করে জো জিতা ও সিকান্দার, একটা রাজনৈতিক দল যদি সমস্ত সংসদের নির্বাচন বন্ধ করে সেখানের বাইরের দুষ্কৃতীদের কাউন্সিলর কিংবা এমএলএ কে ইজারা দিয়ে দেয় কলেজের টাকা তোলা, তার নেতৃত্বে কোনো এক দুষ্কৃতীকে, তাহলে তার পরিণতি এটাই হবে। আর পশ্চিমবঙ্গে তো প্রশ্ন করলে জেলে চলে যেতে হবে। আপনারা যত প্রশ্ন আমাকে করছেন, তৃণমূলের প্রশ্ন সাংবাদিকরা বিজেপিকে করছে। আরে তৃণমূলকে প্রশ্ন করুন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দেবেন, বিপদ আছে। এই পরিস্থিতি দেখুন, এখানে সংবাদ মাধ্যম আক্রান্ত। আর শেষ করুন, একটা বলতে দাও। স্বাভাবিক আছে, এটা এর মধ্যে তো অন্যায় কি আছে? মনোজিৎ মিত্র ওখানকার অবিসম্মানিত নেতা। মনোজিৎ মিত্রের উপরে দলের আশীর্বাদ, মিশ্র দলের আশীর্বাদ আছে। মনোজিতের কে ওখানে গভর্নিং বডি তাদের ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করে দেখে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করেছে, তো বার্তা দিয়ে দিয়েছে। তো সেখানের যিনি আধিকারিক আছেন তিনি তো বলবেই ওর সঙ্গে যোগাযোগ করতে, এটা তো স্বাভাবিক আছে। এটাই তো হচ্ছে, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মনোজিতের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মনোজিৎ একটা কুকর্ম করেছে সেটা আপনি বলতে পারেন, কিন্তু চারিদিকে সিস্টেমটাকে এটা বানিয়ে দিয়েছে তৃণমূল। বিভিন্ন জায়গায় হসপিটালগুলোকে বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে রোগী কল্যাণ সমিতির নাম দিয়ে। তো বিজেপিরও তো এমএলএ আছে, বিজেপির যারা এমএলএ আছে সেই বিজেপির এমএলএদের জুরিসডিকশনের মধ্যে যে হসপিটালগুলো আছে সেখানে রোগী কল্যাণ সমিতিতে কোথায় বিজেপির প্রতিনিধি আছে? মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করতে যান যে জেলায়, তো যে জেলায় বিজেপির বিধায়ক আছেন, বিধায়িকা আছেন, তাদের ডাকেন না কেন? সুতরাং
এটা এটা কোনো সরকারি নয়, এটা কোনো রাজনৈতিক দলের আচরণ নয়। তৃণমূল কংগ্রেস গত 14 বছরে অক্লান্ত পরিশ্রম করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি। তারা যেটা পেরেছে সেটা হচ্ছে তৃণমূল সরকার। লাস্ট বলো না। আলিপি আপনারা শুরু করেছেন সেটা এবং মহাপ্রভু চৈতন্য এবং বেঙ্গলের যে দেবতা তাদেরকে আপনারা নিয়ে এসে আরো প্রচারটাকে স্ট্রং করবেন। যদি এটা ঠিক হয় তাহলে আপনি দলের কার থেকে শুনেছেন আমার এটা জানা নেই, কিন্তু শ্রী চৈতন্যদেব বাংলার, শ্রী চৈতন্যদেবকে আপনি অস্বীকার করতে পারেন? রামকৃষ্ণদেব বাংলার, বিবেকানন্দের উৎপত্তি স্থল, আপনি বিবেকানন্দের কথাগুলো নেবেন, রামকৃষ্ণকে গ্রহণ করবেন, আর মা ভবতারিণীর ছবিকে দূরে সরিয়ে রাখবেন। আপনি ফলটাকে আম বলছেন কিন্তু গাছটাকে আম গাছ বলে মেনে নিতে পারছেন না। সেটা কি হয়? দেখতে থাকুন, মানুষ করবে। এখন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির যে বাগডোরটা সেটা সম্পূর্ণভাবেই চলে গেছে মানুষের হাতে। এই নির্বাচন মানুষের নির্বাচন, এই নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন। বাংলা বাঁচতে চায়, সেজন্যই তৃণমূল কংগ্রেসের বিসর্জন চায়, অবশ্যই জগন্নাথ দেবের উপস্থিতিতে। আপনি বললেন যে শুভেন্দু অধিকারী আবার কি হলো? বিজেপির হৃদয়ের মধ্যে রয়েছে বা মানুষের হৃদয় রয়েছে, তেমন তৃণমূলেরও হৃদয় রয়েছে। আমি বলছি শুধু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষও না এখন তৃণমূলের হৃদয়ে থাকছে, এবং 21শে জুলাই যত কাছে আসছে তত আরো হৃদয়ের গভীরে ঢুকছে। দিলীপ ঘোষ তো কি তৃণমূলের হৃদয়ে ঢুকছে? দেখুন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। खत्म करिए। हुआ ही नहीं हिंदी का सवाल। दादा, जो 2021 का चुनाव हुआ उसमें जो मार्जिन था 45 लाख वोट, 45 लाख वोट का जो अंतर था तृणमूल से, उसको लेकर किस तरह की रणनीति बनाने का? देखिए, हमारा रणनीति क्या है, थोड़ी कुछ प्रेस कॉन्फ्रेंस में हम लोग बता देंगे। आप निश्चिंत रहिए, मार्जिन उससे बहुत ऊंचा जाएगा। ये बांग्ला और बंगाली का, जो हिंदी भाषा में भी बात करते हैं लेकिन पश्चिम बंगाल में 3 पीढ़ी से रहेगी, वो भी बंगाली है। आप भी हिंदी में बात करते हैं, आप भी बंगाली है, इसलिए कारण आप बंगाल में रहते हैं। ये उसका अस्मिता का सवाल है, अस्तित्व का सवाल, तो इसमें अभी कोई परसेंटेज नहीं रहेगा। आप स्वीप देखिएगा।